আসন্ন শারদীয় দুর্গোৎসবে 2018-19 সালে এই তিনটা স্কিমে যেটা রয়েছে এখনো চলছে, রানিং, শেষ হয়নি এখনো। NSFDC-তে জিআরবিটি বিষয় নিয়ে একটা আদালতে মামলা ছিল, আদালত থেকে সেটা একটা রায় দিয়ে দিয়েছে যে রেজাল্ট প্রকাশ করা উচিত। তারা কবে নাগাদ প্রকাশিত করবেন, কি ব্যবস্থাপনা রয়েছে যদি একটু কাইন্ডলি বলুন। আজকে তো আমরা এখানে তফসিলি জাতির যে যেহেতু আপনি দপ্তরের নিগম রয়েছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করেছি বা প্রেস কনফারেন্স এটা চলছে, একটা প্রসেস চলছে এবং কোর্টের ম্যাটার আছে, সেটা আমরা দেখছি। নির্বাচন আগে কিটা দেওয়া সম্ভব হবে? অ্যাকচুয়ালি নির্বাচন তো আর বেশি দেরি নয়, মাঝখানে পূজা আছে, কিন্তু সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে সেই দিকে, দপ্তরেরও আন্তরিকতা রয়েছে। আমরা চাই যত বেশি আমাদের রাজ্যের বেকার আমার ভাই বোনেরা রয়েছে তারা তাদের কর্মসংস্থান হোক, তাদের চাকরি হোক, এটা সরকার আন্তরিকতার সঙ্গে এটা চায়। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমার দপ্তর আমিও চাই, সেটা আমরা সবাই চাই। তো আমরা এমন না যে চাকরি বিরোধিতা করছি বা চাকরির বিরুদ্ধে আমি এই মুহূর্তেও একটা প্রাইভেট এজেন্সির মাধ্যমে 500 জনের একটা কর্মসংস্থানের একটা জব ফেয়ার চলছে আজকে, আমি সেখান থেকে এসেছি। তো আমরা চাইছি যত বেশি করে আমরা কর্মসংস্থান দিতে পারি, চাকরি দিতে পারি, আর সেই বিষয়টাও দেখছি আমরা কি করা যায়। ঠিক আছে। তপশিলি জাতি উন্নয়ন দপ্তরে সমবায় নিগম লিমিটেড এটা কর্পোরেশন আমাদের রয়েছে। সেই কর্পোরেশনের কিছু স্কিম নিয়ে আমরা বা যে সকল বেনিফিশিয়ারিদেরকে সুবিধা গ্রহণ করেছেন তার একটা সংক্ষিপ্ত তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরে চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যেই রাজ্য সরকারের সমস্ত দপ্তর যা যা স্কিম চলছে এবং সুবিধাভোগীদেরকে আমরা কতটুকু সুবিধা দিতে পেরেছি তার একটা পরিসংখ্যান বা একটা তথ্য আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণের সামনে আমরা তুলে ধরার একটা প্রয়াস নিয়েছি। আর তারই অঙ্গ হিসেবে আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে আমাদের নিগমের কিছু বিষয় আমরা তুলে ধরব। পাশাপাশি আপনারা জানেন যে রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীজি একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি যে প্রতি ঘরে সুশাসন, এবং তার একটা ব্যাপক প্রস্তুতি চলছে প্রশাসনিক লেভেলে। তো এই বিষয়টাকে সামনে রেখেও আমরা এই ধরনের পরিকল্পনা কিছু হাতে নিয়েছি, যেন যারা প্রকৃত সুবিধাভোগী রয়েছেন ওনারা যেন সেটা জানতে পারেন, ওনাদের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সেটা সহায়ক হবে। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে রয়েছেন নিগমের চেয়ারম্যান তথা অমরপুর বিধানসভার বিধায়ক মাননীয় রঞ্জিত দাস মহাশয়। সমবায় উন্নয়ন নিগম লিমিটেড 1979 এবং 80 সালে প্রতিষ্ঠিত হয়েছে ও মার্জিন মানের লোন প্রোগ্রাম বাস্তবায়ন শুরু করেছিল এবং 1990-91 পর্যন্ত অব্যাহত ছিল।
1990 এবং 91 সাল থেকে টিএসসিসি ডিসি লিমিটেড জাতীয় তফসিলি জাতি অর্থ ও উন্নয়ন নিগম থেকে তহবিল ধার করা শুরু করে এবং 2002 এবং 3 সাল থেকে জাতীয় সাফাই কর্মচারী অর্থ এবং উন্নয়ন নিগম এনএসকেএফডিসি এবং জাতীয় প্রতিবন্ধী অর্থ উন্নয়ন নিগম এনএসএফডিসি থেকে তহবিল ধার করা শুরু করে। এসসি কর্পোরেশন স্বকর্মস্থানের জন্য ছোট ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান করে। 3 লক্ষ টাকার নিচে বার্ষিক পারিবারিক আয়ের ব্যক্তিরা এসসি কর্পোরেশনের দেওয়া ঋণের সুবিধা পেতে পারেন, যে প্রকল্পগুলির অধীনে এসসি কর্পোরেশন ঋণ প্রদান করে এবং সংশ্লিষ্ট সুদের হারগুলি নিম্নরূপ। মূল বিষয় হচ্ছে এই কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন স্কিমে লোন দেওয়ার মাধ্যমে, ঋণ দেওয়ার মাধ্যমে এসসি সমাজে পরিবারগুলাকে আর্থিকভাবে স্বনির্ভর করা, এই হচ্ছে তার মূল লক্ষ্য। এবং এই নিগমের এই লক্ষ্য নিয়ে কাজ করে চলছে। তো ইদানিংকালে আপনারা অবগত আছেন যে একটা বড় সংখ্যায় আমরা লোন দিচ্ছি এবং গাড়ি দেওয়া হয়েছে, কমার্শিয়াল গাড়ি, অটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ির লোনও এখানে দেওয়া হচ্ছে। আমরা গতকালকে আমরা টাউন হলে একটা প্রোগ্রাম করেছি এবং বড় সংখ্যায় এখানে বিভিন্ন এসএসজি গ্রুপকে লোন দেওয়া হয়েছে, ব্যক্তিগত লোন দেওয়া হয়েছে এবং 3 চাকার অটো গাড়ি এখানে দেওয়া হয়েছে এবং এটা কন্টিনিউ প্রসেস। রাজ্যের একটা বড় অংশের এসসি জাতিগোষ্ঠী উপকৃত হয়েছেন। আগামী দিনে সেটাকে আরও কীভাবে আমরা আরও বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের জীবনমান আরও উন্নয়ন করতে পারি, সেই দিশায় আজকে নিগম কাজ করে যাচ্ছে আমরা দেখেছি। এবার সেই লোন নেওয়ার কিছু নিয়ম যেটা রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি। আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকেও আমরা পয়সা দিচ্ছি এবং সেই ডিপার্টমেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে ফিশারি এবং হেচারি। এই বিষয়ে যদি কোনো লোন নিতে চান, তার সুদের হার যেটা আমরা দেখছি যে 1,50,000 টাকা পর্যন্ত শতকরা বার্ষিক সুদের হার 6 টাকা, 6% ইন্টারেস্টে আমরা সেটা দিচ্ছি। ব্যাংকে আজকে অনেক বেশি রয়েছে তার থেকে। লঘু ব্যবসার যোজনার জন্য একই সুদের হার রয়েছে। যারা মহিলা সমৃদ্ধি যোজনা 50 লক্ষ টাকা তার ব্যবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে 2,50,000 টাকার উপরে শতকরা বার্ষিক সুদের হার 8 টাকা। মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সের জন্য 5,50,000 টাকা পর্যন্ত শতকরা বার্ষিক সুদের হার 5 টাকা। মহিলা সমৃদ্ধি যোজনার জন্য 50,000 টাকা পর্যন্ত শতকরা বার্ষিক সুদের হার 4 টাকা। উচ্চশিক্ষা ঋণের জন্য ছাত্রদের শতকরা বার্ষিক সুদের হার 4 টাকা এবং ছাত্রীদের জন্য 3 টাকা 50 পয়সা। এইভাবে তার ব্যবস্থা রয়েছে এখানে। শুরু থেকে এখন পর্যন্ত স্টিল নাও যে অর্থ এখানে প্রদান করা হয়েছে, মানে কেন্দ্র সরকার থেকে, তার একটা বিবরণ আমরা এখানে রেখেছি যে কত টাকা আমরা পেয়েছি, কত টাকা আমরা দিয়েছি, এটা রয়েছে। এবার 18-19 2018 এবং 19 থেকে আজকে 2021 পর্যন্ত আমাদের যে সফলতা, আমরা কেন্দ্র সরকার থেকে আমরা কত পেয়েছি এবং কত বেনিফিশিয়ারিকে আমরা কি ধরনের লোন দিয়েছি, কত টাকা রিকভারি হয়েছে, তার একটা বিবরণ। যেমন আমি
2018-19-এ NSFDC এবং NSKFDC ও NHFDC থেকে আমাদের ঋণের পরিমাণ রয়েছে 11 লক্ষ, মানে 1,11,35,000 টাকা আমরা পেয়েছি NSFDC থেকে। তার মধ্যে আমরা 200 জন বেনিফিশিয়ারিকে আমরা ঋণ প্রদান করেছি। আর সেই ঋণ প্রদানের যে মানে তার যে অ্যামাউন্ট রয়েছে সেটা রয়েছে 3,87,90,000 টাকা। এটা 2018-19-এর। NSKFDC এটা আরেকটা স্কিম, সেখানে আমরা কোনো পয়সা পাইনি, তারপরেও 2 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে। NSFDC থেকে আমরা 100 লক্ষ টাকা পাওয়া গেছে, মানে 1 কোটি টাকা পাওয়া গিয়েছে। আমরা সেখানে 2 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে মোট 3,67,000 টাকা। এইবার আমাদের ঋণ, আমাদের অর্থের পরিমাণ যেটা হয়েছে 2,11,35,000। বেনিফিশিয়ারির সংখ্যা 204 জন এবং ঋণ আমরা দিয়েছি 29,4,59,000 টাকা আমরা দিয়েছি। এটার সংখ্যা কম আর দিয়েছি এটার সংখ্যা বেশি, কারণ স্টেট ফান্ডের কিছু বিষয় রয়েছে, এই ইনক্লুড স্টেট ফান্ড এখানে আমরা দিয়েছি, শেয়ার, স্টেটের শেয়ার সহ, তার জন্য এটা বেড়েছে, যে আমরা পাওয়ার থেকে দেওয়াটা বেশি হয়েছে। 2019-20 একই স্কিমে মানে NSFDC-তে আমরা এখানে দিয়েছি 1,18,48,315 জন বেনিফিশিয়ারিকে পেয়েছি আমরা। 1,18,48,000 দিয়েছি আমরা 315 জন বেনিফিশিয়ারিকে। এখানে তার টাকার অ্যামাউন্ট দেওয়া যেটা হয়েছে 7,62,000। NSKFDC এই স্কিমে আমরা 9 জনকে দিয়েছি। এখানে আমাদের ব্যয় হয়েছে আমাদের 1,09,053। বাকি NSFDC-তে আমরা কোনো সেখানে অর্থ পাইনি, কিন্তু 8 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে। 8 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে 26,000 টাকা দেওয়া। 26 লক্ষ, হ্যাঁ, 26,40,000, ইয়েস, 8 জন বেনিফিশিয়ারিকে। এইবার আমরা 2020-21-এ NSFDC-তে আমরা দিয়েছি 243 জন বেনিফিশিয়ারিকে 5,72,28,000 টাকা। সেম আমরা NSKFDC-তে 131 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে 3,09,24,000 টাকা। NSFDC-তে 172 জন বেনিফিশিয়ারিকে আমরা দিয়েছি 4,72,57,000 টাকা। NSKFDC-তে 63 জন বেনিফিশিয়ারিকে আমরা দিয়েছি 1,21,40,000 টাকা। NHFDC-তে আমরা 17 জন বেনিফিশিয়ারিকে দিয়েছি 52,27,000 টাকা। এইবার 2022-23 অর্থবৎসরে NSFDC এই স্কিমে আমরা 2,020 জন বেনিফিশিয়ারিকে দিয়েছি 8,52,32,000 টাকা। NHFDC-তে 11 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে 33,000 টাকা। তো এই যে 2018-19 থেকে 2022-23 পর্যন্ত আমাদের ঋণ দেওয়ার যে সংখ্যাটা
এটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা অনেক বেশি পরিবারকে আমরা ঋণ দিতে পেরেছি। এতে রাজ্যের একটা বড় অংশে এসসি সমাজের ভুক্ত পরিবার ভীষণভাবে আর্থিকভাবে উপকৃত হয়েছেন। আমরা ঋণ পরিশোধ, যে ঋণ পরিশোধের যে ঋণ আমরা নিচ্ছি, ঋণ আমরা দিচ্ছি এবং তার যে পরিশোধের যে একটা পরিসংখ্যান আমি সেটা তুলে ধরছি। ঋণ পরিশোধ হয়েছে 5,50,00,000 টাকা। এইভাবে বিভিন্ন স্কিমে দেখা গিয়েছে আমরা আমাদের ঋণের পরিশোধের সংখ্যা 46,68,38,000 টাকা আমরা ঋণ পরিশোধ করেছি। এবার যারা বেনিফিশিয়ারি, যাদেরকে আমরা ঋণ দিয়েছি ত্রিপুরাতে, তাদের থেকে কতটুকু আমরা আদায় করতে পেরেছি। আমি এর আগে একটা বিষয় বলছি, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে রয়েছেন, আমি ওনার থেকেও সেই তথ্য পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে সেটা জানার চেষ্টা করেছি যে বিগত দিনে 2018 সালের আগে এই কর্পোরেশন, এটা আমরা বলবো যে এটাকে বিকলাঙ্গ করে রাখা হয়েছিল এবং ঋণের পরিমাণ আমাদের কাছে কেন্দ্রীয় যে আমাদের রয়েছে, নিগম রয়েছে, বিপুল পরিমাণ অর্থ ডিউ রয়েছে, যেটা আমরা ঋণী সেখানে। তো যার কারণে প্রথম দিকে আমরা কোনো অবস্থাতেই এই কর্পোরেশনের মাধ্যমে রাজ্যের কোনো লোন আমরা দিতে পারিনি, সহযোগিতা আমরা করতে পারিনি। কেন্দ্র সরকার এবং এই দপ্তর থেকে বলছে, মন্ত্রণালয় থেকে বলছে যে ত্রিপুরাকে পয়সা দেওয়া যাবে না। কেন? যতক্ষণ পর্যন্ত আগের যে ঋণ রয়েছে সেটা পরিশোধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা রাজ্যকে কোনো পয়সা দেওয়া হবে না। এবার আপনারা বুঝতে পারেন যে এই কর্পোরেশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গাতে আমরা ডবল ইঞ্জিনের সরকারের কারণে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে আমরা প্রাথমিকভাবে এই যে আমি পরিসংখ্যানটা বলে গিয়েছি আমি, যে কি কি স্কিমে আমরা কত টাকা পেয়েছি এবং কত টাকা দিয়েছি, এই অর্থগুলো আমরা আনতে পেরেছি, তার জন্যই আমরা এটা দিয়েছি। সেটা কি হয়েছিল আমি পরিষ্কারভাবে সেটা বলবো। বিভিন্নভাবে বেনিফিশিয়ারিদেরকে প্রভাবিত করা হয়েছে, তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে, ভুল বোঝানো হয়েছে এবং ভুল বোঝানোর মধ্যে দিয়ে ঋণ দেওয়া হয়েছে, যার কারণে সেটা বেনিফিশিয়ারি বা যারা লোন নিয়েছে তারা পরিশোধ করতে পারেনি এবং বিনা গ্যারান্টারে, বিনা সিকিউরিটিতে তাদেরকে পয়সা দেওয়া হয়েছিল। এবং যারা সেই লোন পেয়েছে তারা গ্রামের মানুষ, সহজ সরল, অথচ তো বুঝতে পারেনি এবং তাদেরকে বোঝানো হয়েছে সেইভাবে, তারা সেই ঋণটা আর ফেরত দেয়নি। ঋণ নিয়েছে, শেষ হয়েছে, আর তার কোনো তদন্ত করা হয়নি। বৎসরের পর বৎসর এইভাবে চলছিল। তো যদি এইভাবেই চলে, ঋণ যদি পরিশোধ না করে অন্যজন যারা অপেক্ষায় রয়েছে, যাদেরকে লোন নেওয়ার জন্য, তাদেরকে কোনো অবস্থাতেই লোন দেওয়া সম্ভব হবে না। তাই আপনি বসে আছেন এবং আমাদের দপ্তরের যারা অফিসার্স রয়েছেন, ওনাদের সেই দূরদর্শিতায় এবং ওনাদের সেই সঠিক চিন্তা ভাবনায় আজকে নিগম আজকে দিনে দ্বিগুণ, রাতে চতুর্গুণ আজকে দৌড়াচ্ছে এবং হাজারো হাজার পরিবারকে আজকে ঋণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর করা সম্ভব হচ্ছে। এই ছিল অবস্থা। তার পরিসংখ্যান আমি বলছি দিনের ইতিহাসে যে এই সময়ে এই টাকা আদায় করা হয়েছে। এনএসকে এফডিসিতে 11,09,33,000 টাকা আদায় হয়েছে। এনএইচএফডিসিতে 18,38,000 টাকা ঋণ পরিশোধ হয়েছে। মানে যারা নিয়েছে ওনারা দিয়েছেন, উইলিংলি দিয়েছেন, বাই ফোর্স না, কোনো আইনগত ব্যবস্থা নিয়ে না। কারণ মানসিকতা ওইভাবেই তৈরি করা হয়েছে। যেমন গতকালকে আমরা প্রায় 466 জনকে আমরা ঋণ দিয়েছি। সবাইকে আমরা এই হলে আমন্ত্রণ জানিয়েছি, ওনারা এসেছিলেন, স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন
এবং আমরা ওনাদেরকে বলেছি, দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে আপনারা ঋণ নেবেন, সময় মতো ঋণ পরিশোধ করবেন। যদি সময় মতো পরিশোধ করেন, আরও যারা আপনাদের পরে ঋণ নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদেরকে আমরা ঋণ দিতে পারবো। আপনার ক্ষেত্রেও সেটা সুবিধা হবে। আপনি যদি 1 লক্ষ টাকা নেন, পরবর্তী সময় আপনি 2 লক্ষ টাকা নিতে পারবেন। তাই আপনি যত সম্ভব সময় মতো ঋণটাকে পরিশোধ করার জন্য এইভাবে আমরা দপ্তরের তরফ থেকে, নিগমের তরফ থেকে আমরা ঋণ প্রাপকদের আমরা সচেতন করছি। সেই কাজও আমরা যাচ্ছি, যেটা আগে ছিল না, যার কারণেই কোটি কোটি টাকা আমাদের পেন্ডিং ছিল কেন্দ্রের কাছে। সেই জায়গা থেকে আমরা উঠে এসে গিয়েছি। এবার আমাদের 2019-20 আমরা NSFDC স্কিমে ঋণ আদায় হয়েছে 6,23 লক্ষ টাকা। NSFDC-তে আদায় হয়েছে 11,17,33,000 টাকা। NSFDC-তে আদায় হয়েছে 17,58,000 টাকা। মোট 7,58,00,000 টাকা, 61,000 টাকা এই দুটি অর্থ বছরে ঋণ গ্রহীতার কাছ থেকে, যারা ঋণ নিয়েছেন তাদের কাছ থেকে সেটা আদায় হয়েছে। এবং ঋণ পরিশোধের যে বিষয়টা আজকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বেশি বেশি করে আমরা এখন ঋণ দিতে পারছি। আর ঠিক সঠিক সময়ে আমাদের ঋণ পুরো পরিশোধ হচ্ছে। আর এখানে পরিশোধ করা মানে আমরা যেখান থেকে পয়সা আনছি, দিল্লি থেকে আনছি, সেখানে আমরা সময় মতো সেটা দিতে পারছি। বেশি লোককে আমরা আজকে ঋণ দেওয়ার সুযোগ এখানে রয়েছে। আমরা আবেদন করব, যারা আমাদের এই নিগম থেকে লোন নিতে চান, কোনো কিছু প্রয়োজন নেই, সহজ সরল ব্যবস্থা রয়েছে। আপনারা ঋণ নেন, ঋণ গ্রহণ করুন এবং নিজের পরিবারকে আপনারা স্বনির্ভর করুন আর্থিকভাবে। নিগম তার জন্য যত ধরনের সহযোগিতার প্রয়োজন রয়েছে সমস্ত সহযোগিতা আপনাদেরকে করবে, এটা নিশ্চিত। তাই আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে এই তথ্য আপনাদেরকে তুলে ধরার জন্যে আমরা এখানে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আগামী দিনে এই তফসিলি জাতি উন্নয়ন দপ্তরের আরও অনেক বিষয় রয়েছে যেগুলা আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আপনাদের মাধ্যমে, আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এগুলা রাজ্যের প্রতিটা তফসিলি জাতি পরিবারের কাছে যাবে, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে যাবে। এমন ধরো প্রত্যেকটি দপ্তরকে নিয়ে আমরা করব। বাকি আমি আগে বলেছিলাম প্রতি ঘরে সুশাসন, এটা একটা বড় পরিকল্পনা রাজ্য সরকারের। সুশাসন বলতে আমরা জানি, কিন্তু তার অর্থ এই নয় যে এখানে খুব খারাপ কিছু চলছে। প্রতি ঘরে সুশাসন আমরা জানি। গ্রামাঞ্চলের অনেক মানুষ যারা অফিসিয়াল যে নিয়ম কানুন রয়েছে সেটা অনেকেই অবগত নন। বিভিন্ন সময় বাঁকা পথে গিয়ে একটা ডেথ সার্টিফিকেট, একটা বার্থ সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেট, একটা এসসি সার্টিফিকেট, একটা ওবিসি সার্টিফিকেট বিভিন্নভাবে তাকে ভার করতে হয় এবং তার যে প্রসেসিংটা সেটা জানে না। এইভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের যতগুলা সুবিধা রয়েছে, স্কিম রয়েছে, সেই সুবিধাগুলো অনেকেরই জানা নেই। তাই আমরা সরকারের উদ্যোগে দপ্তরের মাধ্যমে, প্রতিটা দপ্তরের মাধ্যমে আমরা এই ঘরে ঘরে ওই সমস্ত বিষয় পৌঁছে দেওয়ার জন্যে, সুবিধাগুলো পৌঁছে দেওয়ার জন্যে আমরা ব্রতী হয়েছি এবং সেই কাজ শুরু হয়েছে। নিশ্চিত রূপে আগামী দিনে ত্রিপুরাজ্যের প্রত্যেকটা পরিবার যারা যে বিষয়ে সুবিধাভোগী রয়েছেন, প্রত্যেকের সুবিধা প্রত্যেকের ঘরে যেন পৌঁছে যায়, তার জন্যই প্রতিঘরে সুশাসন। আমাদের যে দপ্তর রয়েছে, আমার কাছে 3টি দপ্তর রয়েছে, সেই 3টি দপ্তরের মাধ্যমে অনেক স্কিম রয়েছে, অনেক সুবিধা রয়েছে, যেগুলো না জানার অভাবে অনেকেই হয়তো সেই সুবিধা নিতে পারছেন না। তাই আমরা প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আমরা সমস্ত স্কিম আজকে সবার বাড়িতে আমরা পৌঁছে দেব। সরকার এই তো বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। তো আশা করি আপনারা এখানে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। সেই যে একটা বোঝা ছিল, সেই বোঝাটাকে আপনারা কমাতে পেরেছেন? নিশ্চয়ই, আমি তো বলেছি আমার আলোচনার মধ্য দিয়ে যে আগে কেন ঋণের বোঝাটা কেন ছিল, কিভাবে হয়েছে। যে যারা ঋণ গ্রহণ করেছিল তাদেরকে
এটা হয়তো বা ঋণটা রিকভারি করতে হবে, বা সময় মতো যদি রিকভারি না করে তাহলে পরবর্তী সময় সে ডিফল্টার হবে, হয়তো বা সেই বিষয়টা তাকে বোঝানো হয়নি। সে ঋণ নিয়েছে, বিজনেস হোক বা যা কিছুই করুক, কিন্তু একটা সময় তার কোনো না কোনো অসুবিধার কারণে সে ঋণ রিকভারি করতে পারেনি, যার কারণে রাজ্য সরকার বা সরকারের নিগম সে সময় মতো কেন্দ্র সরকারকে সেন্ট্রালে সেই টাকাটা দিতে পারেনি। দিনের পর দিন সেই ঋণটা বেড়ে গিয়েছে। আজকে আমরা যেমন এখানে আমাদের চেয়ারম্যান বলেছেন যে ঋণ নিতে হলে অবশ্যই তার একজন গভর্নমেন্ট এমপ্লয়ি লাগবে, আর নতুবা তার সেই ঋণের অনুপাতে তার একটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে থাকতে হবে, তবে তাকে ঋণ দেওয়া হবে। তার মানে কি, যে 100% এই ঋণ রিকভারি হওয়ার একটা সুযোগ রয়েছে, যেটা আগে ছিল না। এবং পরিসংখ্যানে সেটা দেখা গিয়েছে যে আজকে খুব কম সময়ের মধ্যে আমাদের এই ঋণ দেওয়ার যে সংখ্যাটা, এটা অনেকটা বেড়ে গিয়েছে, এবং ঋণ গ্রহণের যে ইয়েটা অ্যামাউন্টটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আমি ইয়ার ওয়াইজ আমি বলেছি যে কোন ইয়ারে কত ছিল, কিভাবে বেড়ে বেড়ে প্রতি বছর সেটা বেড়ে চলছে। তো যার কারণে আগে এটা ছিল যে একমাত্র ওইটাই, যে যারা ঋণ নিয়েছে তারাও ভেবেছে যে এটা সরকারি পয়সা, আর যারা দিয়েছে তারাও ভেবেছে এটা কেন্দ্র সরকারের পয়সা, বা চলো বাকি অন্যরা পাবে কি পাবে না সেটা তখন আসেনি, যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রাখা হয়নি, যার কারণেই আমি বলেছি সেটাকে বিকলাঙ্গ করে রাখা হয়েছিল। আমাদের এখানে যে তিনটা আমরা দপ্তরকে আমরা দেখি, যেমন আমাদের এসসিরই যেমন আমরা সাহায্য করি, যারা দিব্যাঙ্গ তাদেরকেও সাহায্য করা হয়, এবং যারা ছাপাই কর্মী আছে এর জন্য কোনো কাস্টের কোনো সার্টিফিকেটের দরকার নেই, দিব্যাঙ্গ যারা আছে তারা এই সাহায্য পায়। আবার যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপস যারা দিব্যাঙ্গ, আর যারা ছাপাই কর্মী বিভিন্ন আমাদের ছাপাই একদম নিম্নে যারা কাজ করে তাদের জন্য এই স্কিমে আমাদের টাকা রয়েছে, তাদেরকে আমরা লোন টোন দিয়ে থাকি। এখানে সবচেয়ে যে বিষয়টা আমাদের বড়, এই কর্পোরেশন থেকে আমরা যখন লোন দিই, যেমন আমাদের মহিলা সমৃদ্ধি যোজনা, যারা 50,000 টাকা ছোট ছোট মহিলারা কাজ করবে তার জন্য মাত্র তাদেরকে সুদ দিতে হয় আপনার 4%। এটা সরল সুদ, এই সুদগুলার সুদের কোনো সুদ না। যেমন আমাদের এসসিদের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে 3.5% সুদে তারা লেখাপড়া। এবার আমাদের কর্পোরেশন সিদ্ধান্ত আমরা করেছি, আমরা হাইস্ট 10 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। তাদের আপনাদের এখানে আনার উদ্দেশ্য হলো যে এই বিষয়গুলো যাতে গ্রাস লেভেলে মানুষের কাছে যায়, খবরগুলো যাও, যাতে তারা এই সুযোগ নিতে পারে। আমাদের বিভিন্ন ব্লকে আমাদের সুপারভাইজার আছে, তাদের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। সরাসরি আমাদের কর্পোরেশন অফিসে এসেও তারা অ্যাপ্লিকেশন করলে পরে আমরা তাদেরকে সে লোনের ব্যবস্থা। কিন্তু এখানে কর্মচারী তাদেরকে গ্যারান্টেড লাগবে এক, আর বিশেষভাবে যাদের ফিক্সড ডিপোজিট আছে তার উপরও আমরা সেটা রেখে তাদেরকে টাকা দিই। এবার আমাদের সরকার সিদ্ধান্ত করেছে অনেকের কর্মচারী পায় না, তার জন্য যেমন ড্রাই ফিশের ব্যাপারে আমরা গ্রুপ করে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, তার জন্য কোনো কর্মচারী লাগে না। তার জন্য আমরা প্রায় টার্গেট 4,000 লোককে আমরা তার জন্য দেওয়া হবে। কালকে আমরা দেখেছেন আমরা সেখানে প্রায় 466 জনকে সে লোনের ব্যবস্থা। তারা এই গ্রুপটা যখন এই লোনগুলো পরিশোধ করবে, পরবর্তী সময়ে তাদেরকে আমরা আবার লোন দেবো, যাতে ওই গ্রুপগুলো আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াতে পারে। মূলত এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আমরা প্রথম যখন এই কর্পোরেশন 91 থেকে আপনার সেন্ট্রাল আমরা কর্পোরেশন থেকে আমরা টাকা নিই, এই টাকার গ্যারান্টেড থাকে রাজ্য সরকার। রাজ্যের আমাদের তফসিলি জাতি কল্যাণ দপ্তর এই বিষয়ে সাবসিডি দিয়ে আমাদেরকে সাহায্য করে। কর্পোরেশনের কাজ লোন আনা, মানুষকে লোন দেওয়া, সেটা রিকভারি করা, এটাই হচ্ছে কর্পোরেশনের মূল কাজ। তো আমরা প্রথম যে সময় কর্পোরেশন শুরু হয়েছিল আজ পর্যন্ত 181 কোটি 4,86,000 টাকা আমরা সেন্ট্রাল ন্যাশনাল কর্পোরেশন থেকে আনা হয়েছে, এবং আমরা সেটাকে 13,613 জনকে আমরা লোন দেওয়া হয়েছে। এবং তার মধ্যে সেই টাকাটা যে লোন দিতে যে টাকা লেগেছে সেটা হলো 159 কোটি 35,02,000 টাকা। এই টাকাটা রিকভারি হয়েছে 93 কোটি 27,28,000 টাকা, এবং সেটা আমরা রিপেমেন্ট করছি সেন্ট্রাল কর্পোরেশনকে 99 কোটি 8,82,000 টাকা। আপনি যে বিষয়টা বলছেন যে আমরা 2018 থেকে যখন আমাদের বিজেপি এবং আইপিএফটি জোট সরকার যখন ক্ষমতায় এসছে, তখন আমরা
সেন্ট্রাল কর্পোরেশন থেকে আমরা মাত্র এনেছি 32,38,8,8 টাকা, কিন্তু আমরা লোন দিয়েছি এই আমাদের 4.5 বছরে 3,203 জনকে এই 4.5 বছরে, এবং এই 4.5 বছরে আমরা এই মোট ঋণ যে দেওয়া হয়েছে সেটা 35,42,99,000 টাকা। অর্থাৎ আমরা রিকভারি করেছি 43,63,67,000 টাকা, এবং আমরা রিফান্ড করেছি 46,68,39,000 টাকা। এতে দেখেন আমাদের 4.5 বছরে যে পরিমাণ আর দীর্ঘ প্রায় 26 বছরের তুলনায় এই কর্পোরেশনে সেই গতি এসেছে। আমরা যখন কর্পোরেশনে প্রথম বসেছি তখন সেন্ট্রাল কর্পোরেশন 2019-এ টাকা সব বন্ধ করে দিয়েছে, যে টাকা রিকভারি যাতে না করে। তার জন্য আমাদের কর্পোরেশনের যারা কর্মী, বিশেষভাবে আমাদের ডাইরেক্টর, আমাদের এটা এমডি হিসাবে থাকে, আমাদের যে জিএম রয়েছেন, ওদের আন্তরিকতায় তারা কি করলো, আমরা সিদ্ধান্ত নিলাম বোর্ড যাদের যাদের কর্মচারী যেখানে যেখানে গ্যারান্টি আছে তাদেরকে আমরা 2,968টি আমরা নোটিশ জারি করেছি যে এই টাকা আনার জন্য। তখন যখন মানুষের কাছে টাকাটা দেওয়ার পরে যদি তাদের কাছে আমরা যদি তাগদা না দিই, মানুষ মনে করে যে এটা সরকারি টাকা দেনা। তার জন্য আমরা কর্পোরেশন বিভিন্নভাবে এই নোটিশগুলি জারি করার ফলে, এবং আমরা বিশেষভাবে যাদের বেতন গ্যারান্টেড আছে তাদেরকে আমরা 6,688টি নোটিশ প্রদান করা হয়েছে। প্রদান করার পরে তারা অলরেডি টাকা দিতে শুরু করেছে। তো এই কারণে আগের যখন টাকাটাকে মানুষ মনে করতো এটা অনুদান, যে ঋণ নিয়ে ঋণ আবার ব্যাক করা, সে মানসিকতা ছিল না। আমরা এসে মানুষের সঙ্গে সেটা আলোচনা করে সেটা করা হয়েছে। তার জন্য আজকে আপনাদের সঙ্গে আমরা মিলিত হয়েছি যে আপনাদের মাধ্যমেও যাতে মানুষের কাছে যাওয়া, যে ঋণ নেওয়া অর্থাৎ আমি স্বাবলম্বী হওয়া, অর্থাৎ আমি ঋণ নিয়ে অল্প সুদে সেটা আমার অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হতে পারবো। এর জন্যে আমাদের সেটা আরো ব্যাপকভাবে প্রচার করা। যারা কর্পোরেশনগুলোকে পরিচালনা করেছেন, তো কর্পোরেশন পরিচালনার সময় আমরা দেখলাম আগে যাদের পদ্ধতি ছিল, তাদের পদ্ধতিগুলো কর্পোরেশনের টাকাটা ব্যাংকে দিয়ে দিত। তো ব্যাংকে দিলে ব্যাংক থেকে লোন দেওয়া হতো, কিন্তু টাকাটা আমরা যে সাবসিডি টাকাটা দিই সেটা এসসি ওয়েলফেয়ার দপ্তর অর্থাৎ তফসিলি জাতি কল্যাণ দপ্তরের তাদের দপ্তর এসসিদের উন্নয়নের জন্য টাকাটা দেওয়া। তখন তারা সিদ্ধান্ত ব্যাংকে দিয়ে দেওয়া হবে। এবার ব্যাংকে দেওয়ার পরে ব্যাংক তাদের যে টাকাটা রিকভারি করতো তাদের সঙ্গে একটা শেয়ার ছিল 75,000 আর 25। এরপরে কি করে ব্যাংকগুলো আর কোনো এটার উপর কোনো দায়িত্ব নেই, তারা টাকা নিয়ে আর টাকা ফেরত দিন। এরপরে তারা কি করলো, প্রথম দিকে জমি মর্টগেজ করে দেওয়া হলো। আবার কিছু ক্ষেত্রে কোনো মর্টগেজ করা নয়, একটা নির্বাচনের আগে আমি তথ্যটা আপনাকে দিতে পারতাম যদি তথ্যটা নিয়ে আসতাম, যে নির্বাচনের আগে একটা সময় প্রত্যেককে আসি 10,000 টাকা করে লোন দেওয়া হলে কোনো গ্যারান্টেড ছাড়া এই টাকা 1 টাকাও কর্পোরেশনের কাছে ফিরে আসে। যে সময় বামপন্থী সরকার ছিল, আপনি বললেন কে বললো, ওই সময় কর্পোরেশনের যারা দায়িত্ব ছিল তারা সেটাকে নির্বাচন হিসেবে ব্যবহার করছে। তারা কারা? বামফ্রন্টের যারা ছিল সরকার, বামফ্রন্ট সরকারের আমলে তারাই তো কর্পোরেশন পরিচালনা। ব্যক্তিত্বরা না সরকারি কর্মচারী? রাজনৈতিক ব্যক্তিদের সরকারি কর্মচারীকে আমরা বোর্ড আছে, বোর্ড আমরা সিদ্ধান্ত করি কর্মচারীর সেটা কার্যকরী করে। এখন বোর্ড কারা তৈরি করে? রাজনৈতিক নেতৃত্বের যারা নেতৃত্ব থাকে, আমি এমএলএ, সেখানে কর্পোরেশনে আমি সেখানে আছি। কিন্তু এটা আপনাদের একটু পরিষ্কার করা দরকার, এই কর্পোরেশনে আমাদের যে সদস্য মানে রয়েছে, যে কর্পোরেশনে 13,613 জন, মানে যারা লোন নেবে তারা কিন্তু কর্পোরেশনের সদস্য। এখানে কি হয়, ওই কর্পোরেশনটাকে নির্বাচন করা হয়। তো নির্বাচন করে যারা নির্বাচিত যারা থাকে কর্পোরেশন সদস্য, তারাই বোর্ডকে পরিচালনা করে। ওই সময় যারা কর্পোরেশনে নির্বাচিত যারা ছিল, এই সময় আপনারা জানেন এটা একটা সময় দশরথ দেব মহাশয় ছিলেন, অনিল সরকার ছিলেন, তারপর আমাদের বর্তমান যিনি এখন এমএলএ আছেন রতন ভৌমিক মহোদয়, উনিও সেটাতে ছিলেন। তো এদের সময়ে ওই সময় যে এরা চেয়ারম্যান ছিলেন, যে এই টাকাটা মানুষকে তাগদা দেওয়া, মানুষ থেকে আনা, ওই ধরনের উদ্যোগ ছিল না। আমরা এসে সেটা পরিবর্তন করে আপনারা দেখছেন যে তথ্য সেই জায়গাটা এখন সেন্ট্রাল কর্পোরেশন আমাদেরকে টাকা দিতে কোনো আপত্তি নেই। তাদের তো তারা 3% কিন্তু সেন্ট্রাল কর্পোরেশনকে আমরা সুদ দিতে হয় এই টাকা থেকে। যদি ঠিক সময় টাকা না দেয় তার জন্য আপনার 2% ফিলান্টি তাদেরকে করে। আমরা প্রায়, আমি যখন কর্পোরেশনে বসলাম 32 কোটি টাকা আমাদের 2% তাদেরকে ফিলান্টি দিতে হয়েছে। এর জন্য কর্পোরেশন ডাউনের দিকে। তারপরে আমাদের কর্পোরেশনের যারা আমাদের
অফিসে যারা কর্মী রয়েছে তাদের আন্তরিকতা, ফিল্ড যারা সুপারভাইজার রয়েছে সকলের মিলিত প্রচেষ্টায় এখন কর্পোরেশন নিজের পায়ে দাঁড়িয়েছে।